যাকে এত বছর ধরে নিজের আত্মার চেয়েও বেশি ভালোবেসেছি, যাকে প্রতিটা নিঃশ্বাসের ঘ্রাণে অনুভব করেছি, তাকে আমি এই পৃথিবীর অন্য কোনো পুরুষের ছায়া তো দূরের কথা, কোনো পার্থিব আলো স্পর্শ করতে দেব না। আমার ভালোবাসা যদি পূর্ণতা না পায়, তবে সেই ভালোবাসার সমাপ্তি হবে এক মহাপ্রলয়ে। যেখানে আমার অধিকার নেই, সেখানে এই পৃথিবীর কারো অধিকার আমি জন্মাতে দেব না, কখনো না। সোহান চৌধুরী বিদ্যুৎপ্রাপ্ত এক হাসি হাসলেন। তার ছেলের এই উন্মাদনা যেন তাকে আনন্দ দিচ্ছে। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, হৃদিকে খুন করবি তুই? ঠিক আছে, কর, দেখি তোর কত বড় কলিজা। শুভ্র এক মুহূর্ত থামল না। তার চোয়াল শক্ত হয়ে ফুটে উঠেছে, চোখ দিয়ে যেন আগুনের হোলকা বের হচ্ছে। সে তার বাবার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকে হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলল, অন্য কারো হয়ে গেলে ওর মৃত্যু নিশ্চিত। পৃথিবীর কোনো পাতালপুরীতে ও লুকিয়ে আছে, সেখান থেকে আমি ওকে টেনে বের করব এবং নিজের হাতে খুন করব। আপনি শুধু রেডি রাখুন, দুইটা কবর, একটা আপনার ছেলের আর অন্যটা আপনার বৌমার। কথাটা শেষ হতেই শুভ্র এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাহেরা চৌধুরী বুক ফাটা আর্তনাদ করে পেছন থেকে ডাকতে নিলেন, শুভ্র, ওরে খোকা, যাস না। কিন্তু সোহান চৌধুরী শক্ত হাতে তাকে থামিয়ে দিলেন। তিনি বিরক্ত মুখে বললেন, আহ, আহা, বিরক্ত করো না তোকে, যেতে দাও, থাকতে দাও ওকে ওর মতো। আমিও দেখি ওই হৃদিকে ও কোত্থেকে খুঁজে বের করে। বাড়ি থেকে বেরিয়ে শুভ্র তার সেই পুরনো মাফিয়ার রূপ ধারণ করল। তার নির্দেশে আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি কোণ নড়ে উঠল। তার অধীনে থাকা সব গ্যাং মেম্বারদের সে এক কঠোর আলটিমেটার দিল, হৃদিকে চাই, যেভাবেই হোক। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি অভিজাত ফ্ল্যাট আর সাধারণ বসতি যেন তন্ন তন্ন করে খোঁজা হয়। বিশেষ করে যেখানেই নতুন কোনো স্বামী স্ত্রীর বসবাস শুরু হয়েছে, সেই জায়গাগুলো যেন নরক বানিয়ে খোঁজা হয়। শুভ্র নিজেও অস্থির হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার হাতের কবজি ফুলে উঠেছে স্টারিং হুইলটা জোরে চেপে ধরার কারণে। রাস্তার ট্রাফিক বা সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। সে পাগলের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, হৃদি শুধু আমার, শি বিলংস টু মি অ্যান্ড অনলি মি। ও যদি অন্য কারো হয়ে থাকে, তবে ওকে আমি খুন করে ফেলবো এবং তারপর নিজেও মরে যাব। আমার অধিকার কেড়ে নেওয়ার সাহস এই পৃথিবীতে আমি কারো হতে দেব না। গুনে গুনে 3টা দিন পার হয়ে গেল। শুভ্র এই শহরের প্রতিটি ধূলিকণা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু হৃদির কোনো অস্তিত্ব সে পাচ্ছে না। তার মনে হচ্ছে হৃদি যেন এই শহর থেকেই বিলীন হয়ে গেছে। শুভ্র এখন আর সেই দাপুটি মাফিয়া নেই। সে এখন পাবনার পাগলা গারদের কোনো উন্মাদের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া নেই, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। তার ধ্যান জ্ঞান শুধু হৃদিকে খুঁজে বের করা। রাত হলে ক্লান্তিতে রাস্তার ধারে কোনো গাছের কোণায় শরীরটা এলিয়ে দিচ্ছে। আবার চোখ মেলতেই সেই পাগলামি তাকে তাড়া করে ফিরছে। কিন্তু তার এই বিধ্বস্ত শরীর আর কত সইবে? হাঁটতে তো তাকে হবেই। যেখানে সে অসম্ভবকেও সম্ভব করে ফেলে, সেখানে 3 দিন ধরে নিজের সমস্ত ক্ষমতা লাগিয়েও সে হৃদির নাগাল পাচ্ছে না। শুভ্রের ভেতরের মানুষটা ধীরে ধীরে বুঝতে পারছে, হৃদিকে যদি কেউ বের করে দিতে পারে, তবে তা একমাত্র তার পরিবার। 3 দিন ধরে অনাহারী দুর্বল শরীর নিয়ে রাতের অন্ধকারে ঈশানকে সাথে করে শুভ্র শহরের সবচেয়ে বড় ক্লাবে এসে হাজির হলো। তার উদ্দেশ্য একটাই, বুকের ভেতরের এই হাহাকার আর কষ্টগুলোকে একটু শান্তির জন্য বিসর্জন দেওয়া। ক্লাবে তখন উদ্মাতাল পরিবেশ, লাল নীল বাতির ঝিলিক, স্টেজে গান চলছে, ছেলে মেয়েরা ডান্স ফ্লোরে নাচছে, চারিদিকে ড্রিঙ্কসের গ্লাসের টুংটাং শব্দ। হঠাৎ ক্লাবের এই জাঁকজমকের মাঝে শুভ্রের মতো এক জীবন্ত লাশকে দেখে ঈশান আঁতকে উঠল। সে অস্থির হয়ে বলল, বস, আপনি এখানে কেন? এই অবস্থায় আপনার রেস্ট দরকার। শুভ্র কোনো উত্তর দিল না। তার সেই শূন্য আর ডার্ক দৃষ্টি ক্লাবের ভিড়ের মাঝে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক যুবকের সামনে এসে দাঁড়ালো, যে একা বসে খুব আয়েশ করে ড্রিঙ্ক করছে। ছেলেটা এমনভাবে চুমুক দিচ্ছে যেন সে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে।
শুভ্র তার সেই হাড় জিরজিরিয়ে হাতটা দিয়ে ছেলেটার পিঠে সজোরে একটা চাপড় দিল। তারপর খসখসে গলায় জিজ্ঞেস করল। এই কি আছে এতে যে এত আয়েশ করে খেতে হয়? ছেলেটা ঝাপসা চোখে শুভ্রের দিকে তাকিয়ে একটা মাতাল হাসি দিল। তারপর আধো গলায় বলল, আরে ইয়ার, এতে যা আছে তা পৃথিবীর কোনো দামি খাবারই নেই। এক চুমুক দিলেই বুঝবি দুনিয়াটা কত সুন্দর। শুভ্র ড্রিঙ্কের বোতলটা হাতে তুলে নিল। বোতলের গায়ের ঠান্ডা জলকণা তার তপ্ত হাতের তালু স্পর্শ করল। সেই বোতলটার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল। তার মানে এটা খেলে কি হয়? কলিজার ভেতরের আগুন কি নেভে? যুবকটা গ্লাস নাড়তে নাড়তে বলল, এইটা খেলে সব কষ্ট ভুলে থাকা যায়, দুনিয়ার সব চিন্তা হাওয়া হয়ে যায় ভাই। কথাটা শেষ হতে না হতেই শুভ্র দাঁত দিয়ে বোতলের সিপিটা খুলে ফেলল। তারপর এক মুহূর্ত দেরি না করে ঢকঢক করে গলায় ঢালতে শুরু করলো। ঈশান পাশে দাঁড়িয়ে আঁতকে উঠল। সে পাগলের মতো শুভ্রকে থামাতে গিয়ে চিৎকার করে বলল, বস, স্টপ বস, প্লিজ থামুন। আপনার এই শরীর সইবে না। কিন্তু শুভ্র থামছে না। পুরো এক বোতল শেষ করে সে শূন্য বোতলটা পাশে ছুঁড়ে মারল। তার এমনিতে লাল হয়ে থাকা চোখ দুটো এখন টকটকে আগুনের গোলার মতো দেখাচ্ছে। সে টলমল পায়ে ওয়েটারের কাছে গিয়ে তার কলার চেপে ধরল। তাতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, আমাকে এর থেকেও বড় কিছু দেন, যা খেলে সামান্য হলেও এই বুকে শান্তি পাবো। এইটুকু নেশায় আমার কিছু হচ্ছে না। ওয়েটার শুভ্রের সেই বিধ্বসী আর ডার্ক রূপ দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে শুভ্রের সামনে একদম কড়া আর ডার্ক ড্রিঙ্কস এনে দিল। শুভ্র পাগলের মতো আবার খেতে শুরু করলো। ঈশান কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে অসহায়ভাবে শুভ্রের হাত টেনে ধরে বলল, বস প্লিজ, আপনি এমনিতেই 3 দিন ধরে না খেয়ে দুর্বল হয়ে আছেন, তার উপর এসব বিষাক্ত নেশা জিনিস, প্লিজ থামুন। শুভ্র শেষ ঢোকটা গলায় ঢেলে দিয়ে ধীর গতিতে ঈশানের দিকে তাকালো। তার চোখের সেই চাহনি দেখে ঈশানের রক্ত হিম হয়ে গেল। শুভ্র একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষাদ মাখা গলায় বলল, প্রিয় মানুষের চেয়ে বড় কোনো নেশা আছে নাকি ঈশান? হৃদি নামের নেশাটা যে আমার রক্তে মিশে আছে, তার কাছে এই বিষটা সামান্য জল মাত্র। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে জানে শুভ্রের ভেতরটা এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে প্রতি মুহূর্তে হৃদির স্মৃতিরা লাভা হয়ে ঝরছে। শুভ্র যে ভালো নেই সে কথা ঈশানের চেয়ে ভালো কেউ জানে না। কিন্তু তার করারই বা কি আছে? যে মানুষ নিজেই নিজের ধ্বংস কামনা করে তাকে বাঁচানোর সাধ্য কার? শুভ্র তখন নেশার ঘরে আর শরীর দুর্বলতায় টলছে। তার প্রতিটি পদক্ষেপে যেন ভারসাম্যহীনতার এক চরম বহিঃপ্রকাশ। সে টলতে টলতে ভিড় ঠেলে সরাসরি স্টেজের উপর উঠে গেল। সেখানে একটা ছেলে তখন চোখ বন্ধ করে মনে সুখে গিটার বাজাচ্ছিল আর গান গাইছিল। ক্লাবের রঙিন আলোগুলো ছেলেটার উপর পড়েছিল। শুভ্র স্টেজে উঠেই কোনো কথা নেই, বার্তা নেই, হিংস্র এক বাঘের মতো ছেলেটার হাত থেকে গিটারটা সজোরে এক টান দিয়ে ছিনিয়ে নিল। ছেলেটা অপ্রস্তুত হয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। গানের সুর মাঝপথেই থেমে গেল। ক্লাবের মিউজিক আর মানুষের গুঞ্জন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এই বিধ্বস্ত উস্কো খুস্কো আর ড্রাক চেহারার মানুষটার দিকে। শুভ্রের চোখ দুটো আজ অস্বাভাবিক রক্তবর্ণ, যেন কোনো এক আগ্নেয়গিরির উত্তাপ লাভা সেই মনের দুটোর ভেতর টলমল করছে। দীর্ঘ নির্ঘুম রাত আর মনের ভেতরে পুষে রাখা সদ্য দহনে তার চোখের পাতাগুলো ফুলে একাকার হয়ে আছে। গায়ের কালো শার্টের সামনে দুটো বোতাম খোলা, বুকের কাছে ঘাম আর ধুলোর আস্তরণ। তার উস্কো খুস্কো চুলগুলো অবিন্যস্তভাবে কপালে আর কানে লেপ্টে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এখন আর স্বাভাবিক জগতের কোনো বাসিন্দার নয়। এক ভয়ঙ্কর এবং অতিরিক্ত ডার্কনেস তাকে গ্রাস করে নিয়েছে। তার চেহারার করুণ আর শূন্য ভাবটা দেখে মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু তার সবচেয়ে প্রিয় খেলনাটা চিরতরে হারিয়ে ফেলেছে এবং সেই হারানো বিষাক্ত যন্ত্রণায় সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার ঠোঁট দুটো ফ্যাকাশে, চোয়ালে হাড় শক্ত হয়ে আছে এক অব্যক্ত জেদে।
ঠিক তখনই ক্লাবের মিউজিক দানবীয় শব্দে বেজে উঠল। শুভ্র টলমল পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে হেলে দুলে স্টেজের মাঝখানে রাখা মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। হাতে তার কালো গিটার, যা আজ তার যন্ত্রণার একমাত্র সাক্ষী। তাকে মঞ্চে এই অবস্থায় দেখে ক্লাবের মেয়েরা উন্মাদনায় চিৎকার করে উঠল, কিন্তু সেই কোলাহল শুভ্রের কানে পৌঁছালো না। সে ধীর স্থিরভাবে গিটারটা কাঁধে ঝুলিয়ে ঠিক করে ধরল। তার দৃষ্টি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস থমকে গেল। ঠোঁট দুটো অবাধ্য হয়ে কাঁপতে লাগলো। গিটারের তারে একটা সজোরে আর কর্কশ ঝংকার তুলে সে সুর বাঁধল। সেই সুর যেন এক বিলাপ। তারপর মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে গিটার বাজাতে বাজাতে তার কলিজা ছিঁড়ে আসা এক বুক হাহাকার নিয়ে সে গেয়ে উঠল। কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া, উইরা গেছে প্রাণের বিন্দিয়া, আদর যতন করিয়া বুকে রাখলাম জড়াইয়া, পোষ মানল না গেল উড়িয়া, ও পাখি পোষ মানল না গেল উড়িয়া। শুভ্রের আঙ্গুলগুলো গিটারের তারের উপর উন্মাদের মতো আছড়ে পড়ছে। তার প্রতিটি আঙ্গুলের ছোঁয়ায় গিটারের তারগুলো যেন যন্ত্রণার আর্তনাদ করে উঠছে, আর সেই কম্পনে তার হৃদয়ের গভীর ক্ষতগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার সেই ভাঙ্গা খসখসে অথচ দরাজ কণ্ঠস্বর যখন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ল, তখন চারিদিকের সব হই হুল্লোড় আর নাচানাচি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। গানের প্রতিটি সুরে ঝরে পড়ছিল এক এক ফোঁটা নীল বিষাদ। সে কোনো যন্ত্র বাজাচ্ছে না, বরং গিটারের তার দিয়ে নিজের কলিজার ক্ষতগুলো খুঁচিয়ে খুঁচিয়ে সুর বের করছে। তার চোখ ফেটে তখন তপ্ত জল নামার উপক্রম, কিন্তু সে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে শূন্যতায় সেই হাহাকার বিলিয়ে দিচ্ছে। শুভ্রকে স্টেজে দেখে পুরো ক্লাবের পরিবেশ যেন এক নিমিষে বিদ্যুৎ বেগে বদলে গেল। যারা একটু আগে নাচে মত্ত ছিল তারা সবাই স্থির হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। ভিড়ের মধ্যে থেকে ফিসফাস আর স্পষ্ট চিৎকার ভেসে আসতে লাগলো। একদল মেয়ে তখন বিস্ময়ে চোখ বড় করে একে অপরের গায়ে চিমটি কাটছে। একজন তো রীতিমতো চিৎকার করে উঠল, আরে এটা তো সাইফান শুভ্র চৌধুরী, যে কিছুদিন আগে কুয়েত স্টেজে গান গায়ে কাঁপিয়ে দিয়েছিল। ওর ভিডিওটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আরেকটা মেয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে সামনে থেকে শুভ্রকে দেখছি। উফ, কুয়েতে কি গানটাই না গিয়েছিল। ওর স্টাইল আর গানের গলার ভঙ্গি দেখে আমি তো ফিদা হয়ে গেছি রে। তার পাশের জন শুভ্রের সেই ডার্ক আর বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে বুঁদ হয়ে বলল, উফ, কি যে হ্যান্ডসাম, আর দেখতে কেমন নেশা লাগানো পাগল পাগল লাগছে ওকে। উফ বান্ধবী, প্লিজ একটু কথা বলিয়ে দিবি? মেয়েরা যখন শুভ্রকে নিয়ে এমন উন্মাদনা আর আলোচনায় ব্যস্ত, শুভ্র তখন এই পৃথিবীর কোনো শব্দই শুনতে পাচ্ছে না। সে তার মতো কষ্ট বিসর্জন দিয়ে হাহাকারের গান গেয়ে যাচ্ছে। তার এই গান ক্লাবের অনেকেরই মন দিয়ে শুনছে। গানটা শেষ হওয়া মাত্রই পুরো ক্লাবে যেন এক প্রবল বিস্ফোরণ ঘটল। মেয়েরা উন্মাদের মতো চিৎকার করে উঠল, হাততালিতে ফেটে পড়ল চারপাশ। কিন্তু শুভ্র, সে তো তখন এই জগতের কোনো কিছুর মাঝে নেই। শরীরের ভেতর তপ্ত ড্রিঙ্কসের নেশা আর হৃদয়ের ভেতরে হৃদির বিহরণের বিষ, এই দু মিলে তাকে এক চরম ঘুরে নিয়ে গেছে। শুভ্র টলমল পায়ে মাইক্রোফোন স্ট্যান্ডটা খামচে ধরল। মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আই লাভ ইউ রিদি, আই লাভ ইউ সো মাচ। শুভ্রের সেই গগন বিদারী চিৎকারে পুরো ক্লাব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে মেয়েরা এতক্ষণ তাকে নিয়ে রঙিন স্বপ্নের বিভোর ছিল, তারা একদম হা হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের বুঝতে বাকি রইল না যে এই নেশালো ড্রাগ চেহারার মানুষটার হৃদয়ে অন্য কারো রাজত্ব। মুহূর্তেই অনেক মেয়ের মন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু জেদটা মরল না। তারা ভাবলো, প্রেমিকা থাকুক আর না থাকুক, এমন একটা হট ছেলের সাথে অন্তত একটা ছবি বা কয়েকটা কথা তো বলতেই হবে। শুভ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে মাতাল অবস্থায় টলতে টলতে ডিজের দিকে তাকিয়ে কর্কশ গলায় চিৎকার করে বলল, মিউজিক প্লে ইট লাউড।
শুভ্রের হুকুম পাওয়া মাত্রই ক্লাবে তার স্বরে হাই বিটের ডিজে মিউজিক বেজে উঠল। লে পাগলু ডান্স ডান্স গানের সেই উন্মাদনার তাল শুরু হতেই শুভ্রের ভেতরের সেই দমে থাকা ডার্ক সার্কেল যেন এক অদ্ভুত বন্যতার রূপ নিল। সে গিটারটা একপাশে ছুঁড়ে মারল, শার্টের বাকি বোতামগুলো ছিঁড়ে ফেলার মতো করে খুলে শার্টটা খুলে ফেলল। তারপর সেটা কোমরে পেঁচিয়ে শক্ত করে একটা গিট দিল। হাতে মাইক্রোফোনটা নিয়ে শুভ্র পুরো স্টেজ জুড়ে নাচতে শুরু করলো। তার সেই নাচে কোনো তাল নেই, নিয়ম নেই, আছে শুধু এক অস্থির মুক্তি। সে গানের সাথে তাল মিলিয়ে যেমন খুশি তেমন নাচতে নাচতে চিৎকার করে গেয়ে উঠল। স্টেজটা যেন শুভ্রের পায়ের তলায় কাঁপছে। শুভ্রের সেই বর্ণ আর পাগলামি ভরা নাচ দেখে পুরো ক্লাবে মুহূর্তেই ঝটকা লেগে গেল। এতক্ষণ যারা বিষাদে ডুবেছিল তারাও শুভ্রের এনার্জি দেখে ডান্স ফ্লোরে ঝাঁপিয়ে পড়ল। অনেক নেশাখোর ছেলে তো উন্মাদনায় স্টেজে উঠে শুভ্রের সাথে তাল মিলিয়ে উন্মাদ নাচ শুরু করে দিল। শুভ্রের শরীরের প্রতিটি ভাঁজে তখন ঘাম চিকচিক করছে, চুলগুলো কপালের উপর লেপ্টে আছে, আর সেই রক্তবর্ণ চোখে এক পৈশাচিক আনন্দ। শুভ্রের সেই দুর্বোধ্য ডান্স দেখে নিচ থেকে মেয়েরা চিৎকার করে উঠল। এ বাবা, এ তো ডান্সও পারে। উফ, দেখ বান্ধবী কি মুভি না দিচ্ছে, পুরাই আগুন লাগিয়ে দিচ্ছে স্টেজে। নাচ শেষ হতেই শুভ্রের শরীরের অবশিষ্ট শক্তিটুকু যেন নিমিষেই কোরফুলের মতো উবড়ে গেল। সে ডার্ক সার্কেলের এক গভীর নেশায় আসন্ন হয়ে স্টেজের উপর ঢলে পড়ল। ঈশান এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে দৌড়ে স্টেজে উঠে শুভ্রকে জড়িয়ে ধরল। তার চোখ মুখে তখন তীব্র দুশ্চিন্তা। সে শুভ্রকে শক্ত করে ধরে কাপা গলায় বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি করছেন এসব? কেন নিজের সাথেই পাগলামি করছেন? শুভ্র তখন জ্বরে পড়া রোগীর মতো কাঁপছে, তার চোখ দুটো আধবোজা। ঈশানের শার্টের কলারটা খামচে ধরে একদম ছোট শিশুর মতো করুণ স্বরে বলল, ঈশান, আমার রিদিকে এনে দাও না, আমার না অনেক কষ্ট হচ্ছে। ও কোথায়? এভাবে কেন আমাকে ছেড়ে গেল? আমি যে ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। ঈশানের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। সে শুধু দীর্ঘশ্বাস ফেলে শুভ্রকে ধরে ধরে স্টেজ থেকে নামাতে লাগলো। শুভ্র তখন এতই মাতাল যে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। নিচে নামা মাত্রই একদল মেয়ে মৌমাছির মতো শুভ্রকে ঘিরে ধরল, তাদের হাতে মোবাইল ফোন। সবারই উদ্দেশ্য এই ভাইরাল হিরোর সাথে একটা ছবি তোলা। একটা মেয়ে খুব আবদার করে বলল, স্যার প্লিজ, জাস্ট একটা ছবি। না করবেন না, না প্লিজ, আমরা আপনার অনেক বড় ফ্যান। শুভ্র টলতে টলতে মাথা তুলে মেয়েটার দিকে তাকালো। তার চোখের সেই হাহাকার দেখে যে কেউ শিউরে উঠবে। শুভ্র অস্পষ্ট সুরে বলল, একটা না, 1000টা ছবি তুলতে দিব, শুধু আমার রিদিকে এনে দাও। মেয়েটা একদম ভেবাচাকা খেয়ে গেল। সে হতবাক হয়ে বলল, হোয়াট? কে রিধি? ঈশান মেয়েদের ভিড় সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, এক্সকিউজ মি, বস এখন নিজের মাঝে নেই, দয়া করে আপনারা পথ ছাড়ুন, ওনাকে গাড়িতে নিতে দিন। কিন্তু মেয়েরা নাসরবান্দা। আরেকটা মেয়ে একটু স্টাইল করে শুভ্রের একদম কাছে এসে তার কাঁধ ছুঁয়ে বলল, এ হিরো, ছবি না দাও অন্তত ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? শুভ্র একটা স্লান হাসি দিল, যে হাসিতে শুধু বিষাদ মাখানো। সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল, আমার নাম্বার আমি এই শহরের সব ছেলের নাম্বার এনে দিব, শুধু তোমরা আমার রিদিকে এনে দাও। ও ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আছে। শুভ্রের এমন অদ্ভুত আর পাগলামি ভরা কথা শুনে মেয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা ফিসফাস করে বলাবলি করতে লাগলো, পাগল নাকি এই লোকটা? স্টেজে উঠেও রিদিকে আই লাভ ইউ বললো, আর এখন বলছে রিদিকে এনে দাও। কে এই রিদি? এই হ্যান্ডসাম আর পাওয়ারফুল ছেলেটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। অনেক কষ্টে সেই উন্মাদ ভিড় ছেলে ঈশান শুভ্রকে ক্লাবের বাইরে নিয়ে এলো। বাইরের রাতের হিমেল হাওয়া শুভ্রের তপ্ত শরীরে লাগলেও তার ভেতরের আগুন নেভাতে পারল না। শুভ্র এখন পুরোপুরি ভারসাম্যহীন। তার পা চলছে না, মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়েছে। সে বিরামহীনভাবে বিড়বিড় করে চলছে, ঈশান, আমার রিদিকে এনে দাও। ও কোথায় লুকিয়ে আছে? ওকে বের হতে বলো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো যাব না ওকে ছেড়ে।
একটা সেকেন্ডের জন্যেও ওকে আমি চোখের আড়াল করব না। শুধু ওকে একটু আসতে বলো। আমি শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটা নিঃশ্বাস বিষ হয়ে আমার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে শুভ্র আর পারল না। রাস্তার ধারের একটা নির্জন ল্যাম্পপোস্টের নিচে ধপ করে বসে পড়ল। ঈশান ক্লান্ত হয়ে তার পাশে বসল। রাতের শহরটা এখন নিস্তব্ধ, শুধু দূরে দু একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে খুব শান্ত গলায় বলল, বস, আপনার মনে আছে একটা রাতের কথা? ঠিক এমন ঘোর অন্ধকারের রাতে রিদি আপনাকে যেতে দেবে না বলে পথ আটকে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, একদম ছোট্ট বাচ্চাদের মতো আপনার শার্টের কোণা ধরে টেনে ধরেছিল আপনাকে আটকে রাখার জন্য। মনে পড়ে কি সেই রাত আপনার? ঈশানের কথাগুলো যেন শুভ্রের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কে বৈদ্যুতিক শকের মতো লাগলো। মুহূর্তেই তার মনের পর্দায় ভেসে উঠল সেই রাতের স্মৃতি, যেদিন হৃদির সাথে তার শেষ দেখা হয়েছিল। শুভ্র চোখ বন্ধ করতেই দেখতে পেল হৃদি তার পথ আটকে দাঁড়িয়ে আছে। দু চোখে টলমল করছে জল। মেয়েটা নিজের সবটুকু আকুতি ঢেলে দিয়ে শুভ্রের শার্টের হাতা খামচে ধরেছিল, কান ধরে উঠবোস করছিল যেন শুভ্র তাকে ছেড়ে না যায়। হৃদির সেই মায়াভরা আর্তনাদ যেন আজও বাতাসে ভাসছে। আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, প্লিজ যাবেন না। এতক্ষণ নেশা আর ডার্কনেসের ঘোরে শুভ্র নিজেকে একরকম পাথরের মতো শক্ত করে রেখেছিল, কিন্তু সেই স্মৃতি মনে পড়তেই তার ভেতরের বাঁধ ভেঙে গেল। বুকের ভেতরের চিনচিনে ব্যথাটা এখন এক অসহ্য যন্ত্রণায় রূপ নিয়েছে। শুভ্র আর বসে থাকতে পারল না। সে রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথাটা মাটির দিকে নুয়ে পড়ল। দু হাত দিয়ে নিজের বুকটা খামচে ধরল, সে যেন হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনতে চায়। পাগলের মতো শুভ্র স্পষ্ট সুরে বলতে লাগলো, আই এম সরি রিদি, মাফ করে দে এই কাপুরুষটাকে। একটা বার ফিরে আয় প্লিজ জান, জাস্ট একটা বার। ঈশান দীর্ঘশ্বাস ফেলে শুভ্রের কাঁধে হাত দিয়ে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বলল, শান্ত হন বস, সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করেন। রিদি এখন অন্য কারো, তাই রিদিকে মনে না রাখাই আপনার জন্য ভালো। কথাটা যেন শুভ্রের বুকে জ্যান্ত তলোয়ার চালিয়ে দিল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, যে শব্দে রাতের বুক চিরে যেন হাহাকার বেরিয়ে এলো। না, রিদি অন্য কারো হতে পারে না। ও আমার, ও শুধু আমার, শুধুই আমার। বলতে বলতে শুভ্রের সেই পাথরের মতো কঠিন অহংকার তাসের ঘরের মতো ধসে পড়ল। সে হঠাৎ একদম অবুঝ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। ঈশান নিজের জায়গায় জমি বরফ হয়ে গেল। তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। জীবনে এই প্রথম সে ওই লৌহ মানব শুভ্রকে এভাবে ভেঙে চুরমার হতে দেখছে, যে শুভ্রের এক রক্তচক্ষুর ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড থমকে যেত। সে আজ ধুলো বালি মাখা রাস্তায় পিষে মিশে যাচ্ছে। ঈশান কিছু বলার আগেই শুভ্র এক ঝটকায় পিসের উপর বসে পড়ে জানোয়ারের মতো ঈশানের পা দুটো আঁকড়ে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, প্রতিটি নিঃশ্বাস যেন তার ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসছে। ঈশান প্লিজ, আমার রিদিকে এনে দাও। আমি জানি তোমরা সবাই মিলে আমার কলিজাটা জ্যান্ত ছিঁড়ে কোথাও লুকিয়ে রেখেছ। ওকে এনে দাও ঈশান, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি যদি জানতাম ওই পাগলিটা আমার সামান্য রাগের জন্য এভাবে পর হয়ে যাবে, তবে খোদার কসম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তবে এখন কিভাবে আছে? ওর কি একবারও এ অধমটার কথা মনে পড়ছে না? ও কি আমার জন্য কাঁদছে না? ঈশান ঘাবড়ে গিয়ে শুভ্রকে তোলার চেষ্টা করল। তার নিজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। সে অপরাধীর মতো তাকিয়ে ধরা গলায় বলল, আরে বস, কি করছেন আপনি? আমার পা ধরছেন কেন? উঠুন বস। আর কি বললেন যে ও আপনাকে ছাড়া কিভাবে আছে? বস, মানুষ সবসময় একরকম থাকে না। পাথরকেও মারতে মারতে কিন্তু ভেঙে যায়। হয়তো রিদি তার নতুন জীবনের সাথে মানিয়ে নিয়েছে, হয়তো তার হাজবেন্ডের সাথে সে অনেক ভালো আছে, তাই আর আপনার খোঁজ। আহ, শুভ্র এক হিংস্র নেকড়ের মতো গর্জে উঠল। সে ঈশানের কলারটা সজোরে খামচে ধরে তাকে একদম নিজের চোখের মনির সামনে টেনে আনলো। শুভ্রের চোখ দিয়ে তখন জল নয়, যেন উত্তাপ লাভা ঝরছে। সে দাঁতে দাঁত পিষে হিস হিস করে পৈশাচিক গলায় বলল, আবার হাজবেন্ড?
ঈশানের বাচ্চা তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব যদি রিদির পাশে আর কারো নাম উচ্চারণ করিস। রিদি আমার, বলছি না ও শুধু আমার। আমি যতক্ষণ এই পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ রিদি অন্য কারো হতে পারে না। আমি আকাশ পাতাল এক করে ফেলবো, দরকার হলে পুরো পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দেব, তবুও রিদিকে অন্য কারো হতে দেব না। ও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায় মিশে আছে, আর সেই রক্তে অন্য কেউ ভাগ বসাবে তা আমি বেঁচে থাকতে অসম্ভব। ঈশান একটা শুকনো ও করুণ হাসি দিয়ে শুভ্রের দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় নেই, আছে শুধু গভীর এক আফসোস। সে খুব শান্ত গলায় বলল, বস, অযথা আমার উপর মাথা গরম করবেন না। সত্যিটা হচ্ছে এই জেদ, রাগ আর ইগোর জন্যই আজ হৃদিকে হারিয়েছেন আপনি। আপনার এই ডার্ক রূপটাই ওকে আপনার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। ঈশান। শুভ্রের গলা স্বরটা দাঁতে দাঁত চেপে বের হলো, যেন এখনই সে ঈশানকে ছিঁড়ে খাবে, কিন্তু তার শরীর আর সায় দিচ্ছে না। ঈশান ততস্থ হয়ে হাত জোর করে বলল, সরি বস, আর কিচ্ছু বলবো না। চলুন এখন বাসায় যাবেন। নিজের শরীরের কি অবস্থা করেছেন একবার দেখুন। এই বিধ্বস্ত অবস্থায় আপনার একটু রেস্ট নেওয়া খুব দরকার। এইভাবে রাস্তায় পড়ে থাকলে চলবে না। শুভ্রের রাগটা যেন এক মুহূর্তের জন্য জল হয়ে গেল। তার চোখের সেই খুনের দৃষ্টি বদলে এখন এক করুণ অসহায়ত্ব ফুটে উঠল। সে নেশার ঘোরে আর যন্ত্রণায় আত বোঝা চোখে ঈশানের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, হ্যাঁ চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আব্বুকে বলবো আমার রিদিকে এনে দিতে। আব্বু তো আমার সব কথা শোনে, তাই না? আমি জানি আব্বু ঠিকই পারবে আমার রিদিকে খুঁজে বের করতে। আব্বুকে গিয়ে হাত জোর করে বলবো তিনি যেন তার ছেলেকে বাঁচানোর জন্য হলেও ওই পাগড়িটাকে ফিরিয়ে আনে। আব্বু পারবে, আমি জানি আব্বু পারবে। শুভ্র টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ঈশান তাকে শক্ত করে ধরে পাজা কোল করে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। শুভ্রের মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়ল, আর সে বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু ঠিকই আমার রিদিকে এনে দেবে। ও ছাড়া আমি যে মরে যাবো রে ঈশান, আমি যে সত্যিই মরে যাব। ঈশান শুভ্রকে আগলে ধরে বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে এক গুমোট নীরবতা। সোফায় সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী আর শুভ্রা বসেছিল, কিন্তু কারো মুখে এক বিন্দু হাসি নেই। সবার মুখ শুকনো, চোখের নিচে কালচে ছোপ, যেন শুভ্রের সাথে সাথে পুরো বাড়িটাই শোকে পাথর হয়ে গেছে। হঠাৎ শুভ্রকে এই বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে সাহেরা চৌধুরী হাহাকার করে দৌড়ে এলেন। তিনি শুভ্রের ফ্যাকাশে গালে হাত দিয়ে কান্না মাখা গলায় বললেন, এ কি, তোর এই অবস্থা কেন বাবা? শুভ্র টলতে টলতে মায়ের দিকে তাকিয়ে এক চিলতে বিষাদময় হাসি দিয়ে বলল, সব তোমার বৌমার জন্য মা। তোমার ওই পাগলি বউটা তোমার ছেলেকে অনেক কষ্ট দিচ্ছে। দেখো আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। সাহেরা চৌধুরী আঁচলে চোখ মুছে বললেন, পাগলামি থামা বাবা। কি অবস্থা করেছিস নিজের, একবার আয়নায় দেখেছিস? শুভ্র মায়ের হাতটা জড়িয়ে ধরে আকুতি করল। রিদিকে এনে দাও মা, শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করাও। আমি কথা দিচ্ছি আমি একদম ভালো হয়ে যাব, আর কখনো ওকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। কথাটা বলেই শুভ্রের নজর গেল সোহান চৌধুরীর দিকে। তিনি গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে আছেন, যেন শুভ্রের এই করুণ দশা তার চোখে পড়ছে না, অথবা তিনি দেখতে চাইছে না। শুভ্র ঈশানের কাঁধ থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। টলমল পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে সে গিয়ে সোহান চৌধুরীর ঠিক সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী ছেলের দিকে না তাকিয়ে কঠোর গলায় বললেন, কি হয়েছে? এভাবে জমের মতো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোর এই নেশাখোর চেহারা দেখার রুচি আমার নেই। কথাটা বলতেই শুভ্র ধপ করে সোহান চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। তার কোনো হুঁশ নেই, কোনো দাপট নেই। সে যেন এক মুহূর্তেই সেই ছোট্ট শুভ্র হয়ে গেছে, যে কোনো খেলার জন্য বাবার কাছে বায়না ধরছে। সে শক্ত করে বাবার পা দুটো জড়িয়ে ধরল, যেন এই পা দুটোই তার শেষ আশ্রয়। শুভ্র ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, আমার অনেক কষ্ট হচ্ছে আব্বু। আমি এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছি না। ভেতরটা অনবরত দাও দাও করে জ্বলছে। আমার বুকটা ফেটে ছারখার হয়ে যাচ্ছে। আমাকে একটু শান্তি ভিক্ষা দিবেন আব্বু? আমার রিদিকে এনে দেন। আমি জানি, আমি বিশ্বাস করি আমার রিদিকে
একমাত্র আপনিই ফিরিয়ে আনতে পারবেন। প্লিজ আব্বু, আপনার এই মরে যাওয়া ছেলেটাকে বাঁচান, ওকে এনে দেন। সোহান চৌধুরী পাথরের মূর্তির মতো একদম চুপচাপ বসে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলেও তিনি শুভ্রের দিকে তাকালেন না। শুভ্র বাবার নীরবতা দেখে আরও ব্যাকুল হয়ে উঠল। সে পাগলের মতো বাবার পায়ের উপর নিজের মুখ ঘষতে ঘষতে আর্তনাদ করে আবার বলল, আমি না পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আব্বু। আমার জেদ আর এই পোড়া রাগের আগুনে ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। হয়তো আমার উপর ওই পাগলিটার ভীষণ অভিমান হয়েছে, তাই তো ও এভাবে আমার কাছ থেকে লুকিয়ে থেকে আমাকে শাস্তি দিচ্ছে। আমি তো জানতাম না ও এত বেশি অভিমানী। এইভাবে অভিমান করে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে লুকিয়ে থাকবে আমি স্বপ্নেও ভাবিনি। শুভ্রের গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সেই হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আজ আমি আপনার কাছে হাত জোর করে স্বীকার করছি আব্বু, আপনার এই পাথরের মতো জেদি ছেলেটার অস্তিত্বের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে ওই পাগলিটা। আপনার ছেলের প্রতিটা নিঃশ্বাসের স্পন্দনে শুধু আমার নাম শোনা যায়। দেহটা আমার হলেও আমার প্রাণটা তো সেই কবেই ওর কাছে জমা দিয়ে দিয়েছি। প্রাণ ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আব্বু? আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। শুভ্র এবার নিজের বুকটা খামচে ধরে বাবার দিকে করুণ চোখে তাকালো। এনে দেন না ওকে, আই প্রমিস এই জীবনে আমি আপনার কাছে আর কোনো দিন কিচ্ছু চাইবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করান। ওর সামনে দাঁড়িয়ে আমাকে একবার মাপ চাইতে দেন আব্বু। ও ছাড়া আমার এই জীবনটা এক অভিশপ্ত মরুভূমি। ওকে ফিরিয়ে দিন আব্বু, আমার আর কিচ্ছু চাই না, শুধু ওকে আমায় দিয়ে দিন। সোহান চৌধুরী এবার কঠোর গলায় বললেন,